Good afternoon, everyone. আমি বিশ্বনাথ কর্মকার, ড্রাফটসম্যান সিভিল ইন্সট্রাক্টর ফ্রম গভর্নমেন্ট আইটি ইনপুট রানিং আন্ডার পিটিপি থেকে। আজকে আমি আবার তোদের সামনে উপস্থিত হয়েছি এমপ্লয়াবিলিটি স্কিলের একটি নতুন টপিকের সঙ্গে। সেটি হচ্ছে কোয়ালিটি টুলসের যে মডিউল, সেই মডিউলের মধ্যেই পারপাস অফ হাউসকিপিং অ্যান্ড প্র্যাকটিস এই যে টপিক চ্যাপ্টারটা, সেটা আজকে আমরা নিয়ে আলোচনা করব এই বিষয়ে। এর আগের দিন যেটা আমরা পড়াশোনা করে শেষ করেছিলাম, আলোচনা হয়েছিল, সেটা হচ্ছে ব্রেন স্টর্মিং, আইএসও সংক্রান্ত টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টের বিষয়ে সবকিছু আমরা পড়ে জেনেছিলাম। তো আজকে নতুন চ্যাপ্টার বিষয়ে শুরু করা যাক, পারপাস অফ হাউসকিপিং অ্যান্ড প্র্যাকটিস। তো ক্লিনিং অ্যান্ড হাউসকিপিং মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আর ঘরকে বাড়িকে কি করে ঠিকভাবে রাখা। তো ক্লিনিং কি? ক্লিনিং হচ্ছে একটা কার্য, একটা প্রক্রিয়া, একটা প্রসেস, যেটার মাধ্যমে কি আমরা করতে পারি, যে জিনিসগুলো আমাদের প্রয়োজন নেই, যেগুলো দূষণ ছড়ায়, ঠিক আছে, সেগুলোকে আমরা সরিয়ে ফেলি। রিমুভাল অফ আনওয়ান্টেড ম্যাটার, কন্টামিনেন্টস অর পলিউটেন্টস। কোথা থেকে আমরা সরাই? আমাদের আশেপাশে পরিবেশ, সারাউন্ডিংস থেকে, ঠিক আছে। অফ সফট ফ্লোর, যেখানে আমরা জব করব বা যেখানে আমরা জব করি, আমাদের যে কাজের জায়গা, কর্মস্থল কিংবা আমাদের বাড়ি থেকে, সেখান থেকে কি থেকে যেগুলো আমাদের আনওয়ান্টেড ম্যাটার, সেগুলোকে আমাদেরকে সরাতে হয়। এর ফলে কি হয়? আলটিমেটলি রেজাল্ট কি দাঁড়ায় আমাদের? যে ওভারঅল আমাদের ওয়ার্ক প্লেসটা ইমপ্রুভ হয়, দেখতে সুন্দর লাগে আর উন্নতি হয় জায়গাটা। এবার হাউস কিপিং নট এনলো এনশিওর সেফটি। হাউস কিপিং যে জিনিসটা, সেটা শুধুমাত্র যে সেফটি, নিরাপদ, এইটাকে পুরোপুরিভাবে মানে সিওর করে সেই জিনিসটা নয়, কিন্তু এর সঙ্গে আরো কি ইমপ্রুভ, কি উন্নতি হয়, যে এমপ্লয়ি যারা জব করছে তাদের যে স্বাস্থ্য উন্নতি হয়, এবং তার সঙ্গে কি স্বাভাবিক পসিবল যে অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা যেগুলো ঘটতে পারে, যে হ্যাজার্ড, যে বিপদগুলো যেটা আসতে পারে, সেগুলো থেকে রোধ করা, সেগুলোকে আমরা আটকাতে পারি, যেগুলোতে কি আমাদের হেলথ, শারীরিক কোনো প্রবলেম হতে পারে, বা ইভেন কি ডেথও হওয়ার কোনো কারণ থাকতে পারে। হাউসকিপিং এর ফলে রেজাল্ট কি হয়? এফিসিয়েন্সি, কার্যকারিতাটা বেড়ে যায়। কারণ যদি কোনো জায়গা ঠিক মতন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাহলে সেই জায়গাতে থেকে পড়ে কোনো জবের প্রতি সে মনোনিবেশটাও খুব সহজে করা যায়। আর যদি কোনো জায়গা ঠিক মতন অপরিষ্কার থাকে, যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, তাহলে কিন্তু সেখানে কাজে কিন্তু মনোনিবেশ করা সেটা সম্ভব হয়ে ওঠে না, খুবই কষ্টকর ব্যাপার। তার সঙ্গে কি প্রোডাক্টিভিটি বাড়বে। কাজ যদি ঠিক মতন হয়, যদি কার্যকারিতা বেড়ে যায়, তাহলে কি সে কাজের প্রতি যদি নিজেকে নিবেশ করা যায়, তাহলে অটোমেটিক্যালি আমার প্রোডাক্টিভিটি বাড়ে, কারণ কাজ তখন বেশি বেশি হবে। রিডিউস স্ক্র্যাপ। স্ক্র্যাপ বলতে সেই জিনিসগুলোকে বোঝায় যেগুলো আমাদের কোনো দরকার লাগে না, যেটাকে একদম বেকার জিনিস, কিংবা যেটা হয়তো কোনো মেটাল কাটিং হলো, সে কাটিং এর পর যে মেটালটা হয়তো আমার লাগছে না, সেটা ফেলে দিলাম, সেটাকে বলা হচ্ছে আমার ক্র্যাপ। মানে সরি, ক্র্যাপ না, স্ক্র্যাপ বলা হয়। রিডাকশন অফ ডাউন টাইম। আর তার সঙ্গে কি বেটার কন্ট্রোল অফ ইনভেন্টরি। ডাউন টাইম বলতে হয়তো কোনো সময় বলে দিল যে এই টাইমের মধ্যে সে কাজটা করতে হবে। তো দেখা যাচ্ছে কি সেই ডাউন টাইমটাকে আমরাকে কমাতে পারছি, মানে কি আমরা তার আগে আরো খুব বেটার ভাবে আমরা কাজটাকে শেষ করতে পারলাম। আর কি ইনভেন্টরি বলতে কি বোঝাচ্ছে এখানে? যে যেখানে জিনিসপত্র আমাদের স্টক থাকে, ধরেন সেট বা ওয়্যার হাউস, যেখানে জিনিসপত্র গুলো আমার নিয়ে এসে পরে কাজটা করছি, সেই ইনভেন্টরি জায়গাটাকে আমরা ঠিক মতন কন্ট্রোল করতে পারবো। মানে কি আমাদের যে সময় যে জিনিসটা আমাদের প্রয়োজন, সেটা সঠিকভাবে আমরা সেখান থেকে নিয়ে আসতে পারবো। ঠিক এই হাউসকিপিং জিনিসটা কোথা থেকে আমরা করতে পারি, যেটা হচ্ছে একটা কথায় বলে কি যে চ্যারিটি বিগিনস এট হোম। তার মানে কি? তার মানে ঘর থেকেই আমরা কোনো জিনিস যদি আমরা শুরুয়াত করতে পারি, তাহলে সেটা যদি আমরা কাজের ক্ষেত্রে যদি সেটাকে এপ্লাই করি ঠিকভাবে, তাহলে সেটা খুব জিনিসটা ভালো দাঁড়ায়। আমাদের বাড়িতে যদি আমরা সব জিনিস যদি পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখি, যদি সেটাকে সিকোয়েন্স অর্ডারে যদি সাজিয়ে রাখি, যদি আশেপাশে যদি আমরা আবর্জনাগুলো যদি দূরে সরিয়ে রাখি, তাহলে আল্টিমেট রেজাল্ট কি হয়, যে সব কটার পুরোপুরি একটা ইমপ্রুভমেন্ট আমাদের চলে আসে। তো ঠিক সেম জিনিসই হচ্ছে আমাদের কর্মক্ষেত্রে। এইবারে কি আসছে বলছে, জাপানিজ যারা, জাপান দেশের যে মানে বসবাসকারী, তারা কি হচ্ছে, তারা অলওয়েজ তাদের একটা লক্ষ্য, এইমস থাকে কি, যে কোয়ালিটির উপরে, যে তাদের গুণমানের উপরে সব থেকে এমটা বেশি থাকে, যেন গুণমান স্ট্যান্ডার্ড যেন কোনোদিনও বিলো না হয়, অ্যান্ড ওভারঅল সব দিকে ইমপ্রুভমেন্ট, উন্নতি যেন হয়ে হয়। এবার এটার জন্য কি হয়েছে, তারা একটা নতুন টেকনিক তারা আবিষ্কার করেছে, সেটার নাম হচ্ছে কি 5S। এটা একটা কি, একটা সিস্টেম অফ এফেক্টিভ হাউসকিপিং, মানে এফেক্টিভ, সঠিকভাবে কার্যকরীভাবে হাউসকিপিং কি করে করা যায়, তারই একটা সিস্টেম এখানে বলা আছে। হুইচ ইজ কি পিওরলি পিপল ইনভলভড, মানে যেখানে পুরোপুরিভাবে মানুষদেরকে ইনভলভ হতে হবে, নিজেদেরকে আত্মনিবেশ করতে হবে এটার প্রতি। আর তার সঙ্গে কি বরাবরের জন্য একটা প্র্যাকটিস এটা করতে হবে, মানে কি প্র্যাকটিস ওরিয়েন্টেড অ্যাপ্রোচ, বরাবর যেন এটা আমাদের অভ্যাসের মধ্যে চলে আসে, যে ওই দিকেই আমাদেরকে অভিগমনটা করতে হবে, সেটা অন্যদিকে হলে চলবে না, যাতে আমাদের কোয়ালিটি ঠিকঠাক আমরা মেনটেন করতে পারি,
প্লাস আমাদের আশপাশের আর আমাদের কর্মস্থল সব জায়গায় যেন আমাদের একদম সব থেকে টপে থাকে, আর যেন ক্লিননেস যেন বজায় থাকে। এবার প্রতিটা যে এস, এই প্রতিটা এস এর একটা করে মানে আছে। এটা কি রিপ্রেজেন্ট করে? একটা জাপানিজ ওয়ার্ড প্রতিটা এস রিপ্রেজেন্ট করছে। সেটা কি? প্রথমটা হচ্ছে সেইরি, SEIRI, তারপর হচ্ছে সেইতান, SEITON, তারপর হচ্ছে সেইসো, SEISO, নেক্সট 4 নম্বর হচ্ছে সেইকেতসু, SEIKETSU, সব থেকে শেষ হচ্ছে সিতসুকে, SHITSUKE। সেইরি, সেইতান, সেইসো, সেইকেতসু এন্ড সিতসুকে, এইগুলোর সবকটার কি মিনিং, তার মানে সেগুলো এখানে বলা রয়েছে। তো প্রথমে এখানে আগে ট্রামগুলোর মানেটা বলছি, তারপরে আমি ওপরের জায়গাটাতে আমি আসছি। তো সেইরি মানে কি হচ্ছে? সর্টিং আউট। প্রথমে আগে ঠিক মতন বেছে নাও যে কোন জিনিসটা আমি রাখবো, কোনটাকে আমি সরাবো, কোনটা আমার মানে পরিচ্ছন্ন জিনিসটাকে বজায় রাখবে, আর কোনটা আমার অপরিষ্কার যেটা হচ্ছে, যেটার কারণে সেটাকে আগে বেছে নাও, সেটাকে আগে দূরে সরাও, সর্টিং করো। তারপর হচ্ছে সেইতান। সেইতান মানে কি? ক্রম অনুসারে ঠিকভাবে সিস্টেমেটিক আগে ওটাকে অ্যারেঞ্জমেন্ট করো। এরপর কি হচ্ছে? সেইসো মানে কি? সাইন। তো এগুলো যদি আমরা ঠিকভাবে করতে পারি, তারপরে কি হবে? পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারটা আসছে। তো পরিষ্কার পরিচ্ছন্ন হলে কি হবে? অটোমেটিক্যালি সেটা ঝকঝকে তকতকে লাগবে। এই জিনিসটা যদি হয়, তাহলে সেখান থেকে কি আমরা একটা তার গুণমান, একটা তার স্ট্যান্ডার্ড আমরা বজায় রাখতে পারবো। সেটাকে একটা স্ট্যান্ডার্ডের মধ্যে নিয়ে আসতে পারবো যে এইভাবে যদি কোনো কাজ যদি করা যায়, তাহলে সেটা স্ট্যান্ডার্ড। না এর থেকে কম করলে চলবে, না এর থেকে বেশি করলে চলবে। এর থেকে বেশি হয়তো করা যায়, কিন্তু যদি মিনিমাম যদি এইটুকু জিনিস যদি ঠিক মতন করতে পারি, যদি ঠিক মতন সর্টিং করা যায়, যদি ঠিক মতন আমরা অ্যারেঞ্জমেন্ট করতে পারি, আর যদি ঠিক মতন পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিননেস হয়, তাহলে আমরা সেটাকে স্ট্যান্ডার্ড হিসাবে আমরা নিয়ে আসতে পারি। এরপরে কি? সেলফ ডিসিপ্লিন হওয়া। এই জিনিসটা প্রতিটা উন্নত দেশে সব থেকে বেশি আগে এই জিনিসটা আছে, যেটা হচ্ছে সেলফ ডিসিপ্লিন। একটা দেশ, একটা রাজ্য, একটা কোনো গ্রাম, একটা শহর, একটা কোনো কর্মস্থল, স্কুল, হসপিটাল, যে কোনো জায়গায় বলি, এইখানে যারা যারাই কাজ করুক না কেন, কি ইভেন কি যদি ঘরও বলি, যারা যেখানে বসবাস করছে, তো নিজেরা যদি ঠিক মতন যদি ডিসিপ্লিন যদি ওয়েল মেনটেন্ড না হয়, তাহলে কিন্তু কোনো মতেই সেই জায়গাটার উন্নতি হতে পারে না। তো অতএব নিজেকে আগে বুঝতে হবে, সেলফ ডিসিপ্লিন আগে হতে হবে। এবার কি আসছে আমার 5S এর যে কনসেপ্টটা। তো এই কনসেপ্টটা বিবরণ এখানে কি দিয়েছে? বলছে 5S এর মধ্যে কি হয়েছে, বলছে একটা পিপল ওরিয়েন্টেড অ্যান্ড প্র্যাকটিস ওরিয়েন্টেড অ্যাপ্রোচ। যে কি মানে, যেখানে আমাকে বরাবর জন্য একটা অভ্যাস রাখতে হবে, সেই দিকে যেন ঝোঁকটা থাকে, সেই দিকে যেন আমার অভিগমনটা হয়, সেটা প্রতিটা মানুষকে সেটা মেনে চলতে হবে। 5S থেকে আমরা কি এক্সপেক্ট আশা করতে পারি? যে সবাই বোধ হয় যেন পার্টিসিপেট যেন ওটার মধ্যে করে, এভরি ওয়ান টু পার্টিসিপেট, যেন অংশীদারিত্ব যেন অংশগ্রহণ করে সেই জিনিসটার মধ্যে। এবার এইটা কার উপর বেস করে রয়েছে? কি কোন তথ্যের উপরে? যেটা কি একটা বিশ্বাস, অন দ্য বিলিফ। কি বিলিফ? যে প্রতিটা ইন্ডিভিজুয়াল, এভরি ইন্ডিভিজুয়াল, প্রতিটা মানুষ কি বলছে, ক্যান কন্ট্রিবিউট টু ইমপ্রুভিং ইজ ওয়ার্ক প্লেস হোয়ার হি স্পেন্ডস 1/3 অফ হিস লাইফ। একটা মানুষ সে যখন জব পায়, তো নর্মালি 60 ইয়ার্স অব্দি আমাদেরকে ধরা হয়, যেটা হিসাব করা হয় যে একটা মানুষ ঠিকভাবে সে জব করতে পারে। তার আগে সে যদি নিতে চায় ভিআর, মানে কি ভলান্টারি রিটায়ারমেন্ট, স্বেচ্ছায় অবসর সে গ্রহণ করতে পারে, কোনো অসুবিধা কিছু নেই। কিন্তু 60 ইয়ার্সটা মেনে চলা হয়। কোনো কোনো দেশে সেটাকে 58ও করা হয়েছে। ওকে, ইভেন কি ইন্ডিয়াতে কিছু জায়গায় যেখানে 58ও করা হয়ে থাকে। এবার কেউ যদি জব পাচ্ছে ধরে নেন নিয়ার অ্যাবাউট সে 25 ইয়ার্সও পেয়েছে, তাহলে 25 + 35 মানে 60, তাহলে তার যে জীবনের সময়কাল তার 1/3 সে কিন্তু কাজের জায়গাতে তার অতিবাহিত হলো। তো সেই জায়গাটাকে সে যদি ঠিক মতন ইমপ্রুভ, যদি উন্নতি করতে পারে, সেটার প্রতি তার যদি কোনো অবদান, যদি কন্ট্রিবিউশন থাকে, তাহলে অটোমেটিক্যালি আমার ওভারঅল আমার ইমপ্রুভমেন্ট আমার হবে। তো 5S টা কি? এটা হচ্ছে একটা এমপ্লয়ি পার্টিসিপেশন, যেখানে প্রত্যেকটা মানে কারিগর কিংবা যারা কাজ করছে, যারা জব পারসন, সবার কিন্তু এখানে অংশগ্রহণ করার একটা একটা প্রোগ্রাম, হুইচ হ্যাজ বিন ফাউন্ড, মানে যেটা কি পাওয়া গেছে যে এটা খুবই এফেক্টিভ, কার্যকরিতা কি কি জন্য? যে ইমপ্রুভিং এনভায়রনমেন্ট, ওই পরিবেশটাকে কি করে আমি উন্নতি করব, লিডিং। এবার এইটাকে যদি আমি ঠিক মতন করতে পারি, তাহলে অটোমেটিক্যালি সেটা কোন দিকে আমার যাবে, যে পুরোপুরি কোয়ালিটি আমার ঠিক মতন আমার লিড হবে। যেরকম ধরেন একটা হসপিটাল, হসপিটালে হয়তো টপ ক্লাস আমার হয়তো মেশিনারিজ রয়েছে, হয়তো টপ ক্লাস আমার মেডিকেল ইকুইপমেন্টস রয়েছে, টপ ক্লাস হয়তো আমার ডক্টর রয়েছে, টপ ক্লাস হয়তো আমার নার্সেস রয়েছে, আর এম হয়েছে ধরে নেয় আমার খুব টপ, ঠিক আছে। হসপিটালটা দেখতেও হচ্ছে খুব দারুণ,
ঠিক আছে, তার অ্যাপিয়ারেন্স একদম সব থেকে বেস্ট, সবকিছু আমার ঠিক হলো, কিন্তু দেখা যাচ্ছে কি হসপিটালের যে বাইরেটা সেটা একদম বাজে, মানে সেখানে আমার মার্কসটা হয়ে গেলো জিরো, মানে ক্রস হয়ে গেল, নোংরা, অপরিষ্কার। তার মানে কি, তাহলে সেটা তো তাহলে ঠিক মতন হচ্ছে না আমার। তো আমাকে তাহলে এনভায়রনমেন্টটা, আমাকে আশেপাশের যে এনভায়রনমেন্টটা সেটা আমাকে ক্লিন রাখতে হবে। তার মানে কি, তার মানে শুধু যদি ভেতরের জিনিসটা ক্লিন থাকে, বাইরেরটা ক্লিন না থাকে, তাহলে কিন্তু চলবে না। তার সঙ্গে সঙ্গে আমাকে বাইরের যে জিনিস প্লাস আমাদের যে কাজের যে পরিবেশ, ওয়ার্ক প্লেস, সেটাকেও আমাদের কিন্তু পরিষ্কার রাখা দরকার। তবে কি, তবে টোটাল যে কোয়ালিটি সেটা আমি ঠিক মতন তাহলে আমি বলতে পারবো যে ওইটা মেনটেন করা গেল। এটা কি হচ্ছে অ্যাকচুয়ালি, ইট বিকামস এ বেসিক ফর কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট ইন দি অর্গানাইজেশন। কোনো সংগঠন, কোনো কাজের জায়গাতে যদি বরাবরের জন্য একস্থিতিভাবে যদি আমাকে ইমপ্রুভমেন্ট যদি বজায় রাখতে হয়, তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে একদম বেসিক জিনিস, মানে বেসিক নিড বলা যেতে পারে, যে এইটা ছাড়া এক পাও এগোনো যাবে না। আগে বাইরের দিকটাকে, যেটা এবারে বাইরের ভিউটাকে কেন ভালো রাখা হয়, কারণ মানুষজন যারা আসছে, ঠিক আছে, যারা আসছেন মানুষজন, কিংবা ধরে নে তোর যারা কাজ করতে আসছে, জব করতে আসছে, তাদেরও তো একটা মানে মেন্টালি একটা প্রিপারেশন থাকা দরকার। তারা হয়তো মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে পড়ে আসছে যে তারা এবার জবে ঢুকবে, কিন্তু তাদের বাইরেটা এনভায়রনমেন্টে যদি সেরকম দেখতে ঠিক না লাগে, তাহলে তাদের কাজও কিন্তু সেরকমভাবে মনোনিবেশ কিন্তু ঘটবে না। আর কাজে যদি ঠিকমতো মনোনিবেশ না ঘটে, তাহলে কিন্তু আমার প্রোডাক্টিভিটি আমার লস পাবে। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার একদিক দিয়ে দেখতে গেলে কি, কোম্পানির কিন্তু আমার লস হবে, কারণ এখানে ঠিক মতন কাজ হবে না। কারণ মেন্টালিটি সেখানে আমার ডাউন হয়ে যাচ্ছে কোথায়, যে আমার সবকিছু ঠিক রয়েছে কিন্তু আমার এনভায়রনমেন্টটা আমার ঠিক নেই। এবার এনভায়রনমেন্ট কিরকম, সেটা আমার হসপিটালের কিংবা কোনো কর্মক্ষেত্রে সেটা ভেতরের এনভায়রনমেন্ট হতে পারে, ইনার, কিংবা কোনো কিছু কর্মক্ষেত্রে আমার আউটসাইডের আমার এনভায়রনমেন্ট আমার হতে পারে। তো অতএব কি, দুটোকে আমাকে একসঙ্গে পরিষ্কার পরিচ্ছন্ন আমাকে রাখতে হবে। এবার এখানে প্রতিটা স্টেপের কিছু কিছু করে বিবরণ দেওয়া হয়। যেমন প্রথমটা কি আছে, সেইরি মানে শর্টিং আউট, এর বিবরণ রয়েছে। তারপর আছে স্টেপ টু সেইতন, এর বিবরণ আছে। এইভাবে স্টেপ থ্রি সেইসো মানে সাইন ক্লিয়ারনেস, এর কিছুটা বিবরণ দেওয়া আছে। তারপরে স্টেপ ফোর সেকিৎসু স্ট্যান্ডার্ডাইজেশন, এর কিছুটা বিবরণ দেওয়া রয়েছে। আর লাস্টে হচ্ছে কি স্টেপ ফাইভ সিৎসুকে মানে সেলফ ডিসিপ্লিন, এটা কিছু বিবরণ এখানে দেওয়া রয়েছে। তো এখানে কি বলছে, সেইরি মানে শর্টিং আউট, বলছে লুক অ্যারাউন্ড ইউর ওয়ার্ক প্লেস, নিজের যে কর্মক্ষেত্র সেটা চারদিকে আগে তাকাও, অ্যান্ড শর্ট আউট দ্য আইটেমস ইন্টু হোয়াট ইউ নিড অ্যান্ড হোয়াট ইউ ডোন্ট ওয়ান্ট। যেটা আমার প্রয়োজন আর যেটা আমার অপ্রয়োজনীয় জিনিস, যেটা প্রয়োজন নয়, এই দুটোকে আগে আলাদা আলাদা করো। একটা রাখো এইদিকে যেগুলো হচ্ছে আমার প্রয়োজনের মধ্যে পড়ছে, যেটা পড়ছে আমার নিডের মধ্যে পড়ছে, যেটা হচ্ছে কি ডোন্ট নিড, যেটা আমার দরকার নেই। যেরকম অনেক ক্ষেত্রে কি দেখা যায় যে ডুজ এন্ড ডোন্টস, যে ডুজ মানে তোমরা কোনটা করতে পারো, আর ডোন্টস মানে তোমরা কোনটা করবে না, এরকম করে কি কি থাকে, আলাদা আলাদা করে পার্ট পার্ট বাই পার্ট সেটা লেখা থাকে, ঠিক সেরকম ভাবে সেপারেট দ্য গুড, যেটা ভালো সেটাকে আলাদা করো, যেটা রিওয়ার্কেবল, যেটাকে নিয়ে আমি পুনরায় কাজ করতে পারবো সেটাকে আলাদা করো, অর্থাৎ সেখানে আর যেটা আমার রিজেক্টেড আইটেম সেটাকে আলাদা করো। যেটা ভালো সেটাকে এক সাইডে, যেটা রিওয়ার্কেবল সেটাকে এক সাইডে, মানে কি যেটা রিসাইকেলেবল, আর যেটা রিজেক্ট সেটা হচ্ছে আরেক দিকে। রিওয়ার্ক দ্য রিওয়ার্কেবল আইটেমস অ্যান্ড ডিসপোজ অফ দ্য রিজেক্টেড আইটেমস, যেগুলো আমার রিসাইকেবল করা সম্ভব সেগুলোকে নিয়ে পুনরায় আবার কাজে লিখে পড়ো। আর যেগুলো আমার কাজ করা একদম সম্ভব নয় সেগুলোকে ডিসপোজ করে দাও, সেগুলোকে সরিয়ে দাও একদম ওইখান থেকে, রাখাই চলবে না। রিটার্ন দ্য আনওয়ান্টেড আইটেমস, এবারে যে যে আইটেমস গুলো আমার প্রয়োজন পড়ছে না, কিংবা যেগুলো হয়তো আমার এক্সট্রা হয়ে গেছে, সেগুলোকে ফেরত পাঠিয়ে দাও, রিটার্ন করে দাও। এভরি এমপ্লয়ি ইজ এক্সপেক্টেড টু অ্যাভয়েড মিক্স আপ অফ আইটেম বাই গ্রুপিং দেম টুগেদার অ্যাকর্ডিং টু ইটস টাইপ অ্যান্ড কাইন্ড। ফর এক্সাম্পল, প্রতিটা এমপ্লয়ি সেখান থেকে কি তার এক্সপেক্ট মানে কি আশা করা যাচ্ছে এমপ্লয়ীদের কাছ থেকে, কি যে তারা যাতে সব আইটেম যেন মিক্স আপ না করে দেয়, অ্যাভয়েড এইটাকে যেন এড়িয়ে চলে, অ্যাভয়েড দ্য মিক্স আপ, যে গুড, রিওয়ার্কেবল, রিজেক্টেড, আনওয়ান্টেড সবকটাকে দিলাম একসঙ্গে মিশিয়ে, এইটা যাতে না করা চলে, এটাকে অ্যাভয়েড করতে হবে। আমি হয়তো গ্রুপিং করলাম, এবার গ্রুপ করার সময় দেখা যাচ্ছে কি সব একসঙ্গে মিশে গেল, সেটা কিন্তু করলে চলবে না। এবারে কিছু একটা এক্সাম্পল দিই, যেমন কি বলছে, দ্য র মেটেরিয়াল শুড নট গেট মিক্সড আপ উইথ ওয়ার্ক ইন প্রসেস। কোনো কাজ সেটা হয়তো প্রসেসের মধ্যে আমার রান করছে, ঠিক আছে, কোনো প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয়তো কোনো কাজটাকে আমি নিয়ে যাচ্ছি, সেখানে কিন্তু যেটা র মেটেরিয়াল সেগুলো যেন ওর সঙ্গে মিক্স আপ না হচ্ছে। কারণ কি, কারণ আমার র মেটেরিয়াল থেকে নিয়ে পরেই কিছু জিনিসটা নিয়ে পরে সেটা কিন্তু আমি কাজে লাগিয়েছি। তাহলে এবারে এমনও তো হতে পারে যে যে এক্সেস র মেটেরিয়াল আমার কাছে রয়েছে, তাহলে ওইটাকে আমার ওইখানে ডাম্পিং করার কোনো প্রয়োজন নেই, কারণ ওখানে মিশিয়ে রাখার কোনো প্রয়োজন নেই, ওইটাকে সাইডে সরিয়ে রাখো, দরকার পড়লে ওইটাকে আমরা
পরে ইউজ করতে পারি, কিংবা ওটাকে হয়তো রিটার্ন আমি করে দিলাম। এবারে কি রয়েছে, এবারে এখানে একটা ছবি রয়েছে, যে ছবিটার মাধ্যমে এখানে বোঝাচ্ছে 5টা এস, এখানে সেটা সিঁড়ি দিয়েছে যে কি কি করে একটার সঙ্গে একটা আমার মানে টপে আমি পৌঁছচ্ছি। প্রথমে একটা করলাম, সেইরি শর্ট আউট করলাম, তারপরে সেইটেন ঠিক মতন সাজালাম, তারপরে সেইসও ক্লিনস করলাম, তারপরে সেইকেস্টু সবকটাকে স্ট্যান্ডার্ডের মধ্যে নিয়ে এলাম, তারপরে কি সিটসুকে মানে সাস্টেন। তো এখানে একটা এই ছবিটা খুব দারুণ দিয়েছে যে নট কারেক্ট, মানে কি একদম গোড়া থেকে শুরু করে একদম আমি টপে যাব, এটা কিন্তু ঠিক না। সবসময় থেকে স্টেপ বাই স্টেপ, ধাপে ধাপে ওঠো, যেটা আমাদের বাড়ি থেকে, সবারই বাড়ি থেকে সবাইকে শেখানো হয় ছোট ছোট থেকে, কি যে মানে শর্টকাট কিছু নেই, যে একদম সাকসেস পাবো কি একদম জাম্প করে চলে গেলাম শর্টকাটে, কিংবা কোনো কষ্ট করলাম না, সেটা নয়। স্টেপ বাই স্টেপ তোমাকে কোনো যে কোনো কাজই করো স্টেপ বাই স্টেপ, বাইপাস করা যাবে না। এই যে এখানে যেরকম যেটা বলছে, যে এখানে ছবিটার মাধ্যমে কি ভাবছে, কি ভাবছে, ইয়েস আই রিচড ফিফথ এক্স ডিরেক্টলি বাইপাসিং ফার্স্ট সেকেন্ড থার্ড এন্ড ফোর্থ, কিন্তু এটা নট কারেক্ট, বাইপাস করা চলবে না। তো এবারে আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে কি ওয়ার্ক ইন প্রসেস ডাব্লিউআইপি, যেটা মিক্স আপ করা চলবে না কোনো র মেটেরিয়ালের সঙ্গে। এরপরে কি আসছে, আইটেমস আর পেন্ডিং inspection or testing should be separated from items already inspected and expected মানে accepted, sorry। তো যেসব বস্তুগুলো যেগুলো হয়তো আমার এখন ইন্সপেকশন করা, পরীক্ষা নিরীক্ষা করা এখন হয়তো বাকি রয়েছে, সেগুলোকে আলাদা করে দাও। আর যেগুলো আমার ইন্সপেকশন হয়ে গেছে, যেগুলো আমরা গ্রহণ করে নিচ্ছি অ্যাকসেপ্ট, সেগুলোকে আলাদা সরিয়ে রাখো, মিক্স আপ করো না। যে টুলস যন্ত্রপাতিগুলো সেগুলোকে সর্বদা রাখতে হবে আলাদা সেপারেটলি। ফিক্সচার শুড বি অ্যাভেলেবল ইন ওয়ান প্লেস, ডাইস শুড বি ইন অ্যানাদার প্লেস। এবারে কি, এবারে ডাইস, ঠিক আছে, টুলস, জিগস, ফিক্সার্স, এইসব যে মেকানিক্যাল যন্ত্রপাতিগুলো সেগুলোকে একটা আলাদা জায়গায় রাখো। আর ফিক্সার্স যেগুলো থাকবে, যেগুলোর সাহায্যে আমরা ফিক্সিং করবো, সেগুলোকে রাখো একটা আলাদা জায়গাতে, একটার সঙ্গে একটাকে মিশিয়ে ফেলতে এখানে বারণ করছে, মানে টুলস গুলোকে। ইভেন কি বলছে, যেগুলো স্টেশনারি ফর্ম শুড বি মেনটেন অ্যাকর্ডিং টু ইটস টাইপ এন্ড কাইন্ড, মানে যেগুলো ধরেন আমার স্টেশনারি এগুলো থাকছে, মানে যেগুলো হয়তো কোনো শপের হয়তো কোনো স্টেশনারি আইটেমও হতে পারে, যদি আমি সেই এক্সাম্পলটা ধরি, কিংবা হয়তো কোনো মেকানিক্যাল কোনো জবের, কিংবা কোনো প্ল্যান্ট, কিংবা কোনো কারখানার কোনো স্টেশনারি কোনো আইটেমস, সেগুলো আমার হতে পারে। তো সেসব জিনিসগুলো কি, যেটা যে ধরনের সেটাকে তার সঙ্গেই রাখো, একটার সঙ্গে একটা টাইপকে কাইন্ডকে মিশিয়ে দিও না। এবার এখানে কিছু কোশ্চেন্স রয়েছে, এই যে ফলোইং দ্য কোশ্চেন্স, সে কোশ্চেন্স গুলো কি, যে হেল্প করে, কিসের সাহায্য করে, কি যে কি আমরা ডিসিশন নিতে যাব, কি আমরা অ্যাকশন কাজ করব কার ওপরে, সেইটা বলছে। ডু ইউ ফাইন্ড আইটেমস স্ক্যাটার্ড ইন ইউর ওয়ার্ক প্লেস, আমার যে কর্মক্ষেত্র, সে কর্মক্ষেত্রের মধ্যে এরকম কোনো কি আইটেম আমরা খুঁজে পাই যেগুলো এদিকে যত তত ছড়িয়ে রয়েছে। এবার কি, আর দেয়ার বক্সেস, পেপারস এন্ড আদার আইটেমস লেফট ইন ডিসঅর্গানাইজড ম্যানার, কোনো বক্স, ঠিক আছে, কোনো বাক্স, কোনো পেপার, কাগজ, কিংবা অন্য কোনো আইটেম, কোনো জিনিস, সেটাকে মানে মানে কোনো সিকোয়েন্স নেই, কোনো ম্যানার নেই, মানে অভদ্রভাবে ছড়িয়ে আছে, ছড়িয়ে ছিটিয়ে নেই, কোনো অর্গানাইজ ঠিক মতন করা নেই, ঠিক মতন কাঠামোতে সাজানো নেই, এরকম কি আছে কিছু? তারপর হচ্ছে আর দেয়ার এনি ইকুইপমেন্ট অ্যান্ড টুলস প্লেসড অন দ্য ফ্লোর, কোনো যন্ত্রপাতি, কোনো উপকরণ, সেগুলো কি ফ্লোরের ওপরে কি ছড়ানো ছেটানো ভাবে রয়েছে। এগুলো হচ্ছে কি কোশ্চেন, এগুলো যে এই কোশ্চেন গুলোর ওপরেই যদি আমরা ঠিক মতো যদি ডিসিশন নিয়ে যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই যে সেইরি যে সর্টিং আউট, সেটা কিন্তু আমাদের সাকসেসফুল আমরা করতে পারবো, আদারওয়াইজ কিন্তু করা সম্ভব নয়। এরপর আরো দুটো কোশ্চেন কি আছে, হচ্ছে আর অল শর্টেড আউট আইটেমস প্লেসড ইন ডেজিগনেটেড স্পট, যে আইটেম গুলোকে আমরা আলাদা আলাদা করলাম, সেগুলো কি তার নির্দিষ্ট যে স্থান, যেগুলোকে নামকরণ করা হয়েছে, যে সেখানে আমি হয়তো টুলস রাখবো, সেখানে হয়তো আমি কোনো মেশিন, কোনো যন্ত্রপাতি রাখবো, সেটাকে সেই জায়গায় কি রাখা আছে। আর টুলস অ্যান্ড স্টেশনারি প্রপারলি সর্টেড আউট অ্যান্ড স্টোর্ড, যেগুলোকে আমরা শর্টিং আউট করলাম, যে টুলস আর স্টেশনারি গুলোকে, সেগুলো কি ঠিকভাবে সর্ট আউট করে কি স্টোর করা হয়েছে। তার মানে কি, এই এতগুলো কোশ্চেন্স, এই কোশ্চেন্স গুলো যদি একটা এমপ্লয়ি, কিংবা একটা গ্রুপ অফ এমপ্লয়িজ, কিংবা একজন সুপারভাইজার, কিংবা একজন লিডার, কিংবা একজন অপারেশনস ম্যানেজার, কিংবা একজন এদের মধ্যে এজিএম ডিজিএম যারাই থাকুক, কারণ দায়িত্ব সবারই সেম থাকে, কেউ যদি কোনো কাজ না করে তাকে দিয়ে কাজ করাতে হবে, আর কেউ যদি কোনো কাজ করে তাকে মানে তাকে সাবাসি দিতে হবে, তাকে আরো তার উৎসাহ তাকে বাড়াতে হবে, যেন তাকে দেখে যেন আরো অন্যরা কাজ করতে পারে। তার মানে কি, দায়িত্ব এখানে সবার সমান রয়েছে। তাহলে এইগুলো যদি কেউ ঠিক মতন পালন করে, যদি সেগুলোকে মেনটেন করে, তাহলে অবশ্যই আমার কি সেটিং সেওরি মানে সর্টিং আউট জিনিসটা আমরা সাকসেসফুল আমরা এগোতে পারবো। তার মানে কি, সেক্ষেত্রে আমাদের একটা স্টেপ আমরা সঠিকভাবে পার করলাম। এবারে আসছি আমরা 2 নম্বর স্টেপে, যেটা কি হচ্ছে সেইটান, মানে সিস্টেমেটিক অ্যারেঞ্জমেন্ট।
তো এই জিনিসটা আমি একটু বলে দিচ্ছি, ওয়েট করবি। 2 নম্বর কি আছে বলছে সেট অ্যান্ড সিস্টেমেটিক অ্যারেঞ্জমেন্ট, মানে কি নিয়মানুগভাবে ঠিকভাবে ওগুলোকে ক্রমে আমার সাজানো, ঠিক আছে। তো এখানে অ্যারেঞ্জ কথাটা যেটা কি, যেটা বলছে এ প্লেস ফর এভরিথিং অ্যান্ড এভরিথিং ইন ইটস প্লেস। এটা হচ্ছে এই মোটো, মানে এই লক্ষ্য জিনিসটা কি, যে সবকিছুর জন্যই কিন্তু একটা জায়গা আছে। এ প্লেস ফর এভরিথিং, একটা জায়গা হচ্ছে সবকিছুর জন্য, এবং কি প্রতিটা জিনিস সেটা কিন্তু তার নিজের জায়গাতে থাকবে। তার মানে কি নিয়মানুগভাবে আমাকে ঠিকভাবে প্রতিটা জিনিসকে আমাকে আগে সাজাতে হবে, আমাকে অ্যারেঞ্জ করতে হবে, ক্রমানুসারে আমাকে নিয়ে আসতে হবে, একটার সঙ্গে একটাকে গুলিয়ে মিলিয়ে চল হবে না। We have to allocate a place for each and everything. For example, a separate shelf for dice. এই যে বললাম যে ডাইস, জিগস, টুলস, প্রতিটা যে যন্ত্রপাতি, ঠিক আছে, কিংবা বড় বড় হেভি মেশিনের পার্টস, মানে এখানে যে বিষয়টা বলেছে সেটা কি পুরো একটা অর্গানাইজেশন বিষয় নিয়ে পড়ে তো বলেছে, মানে একটা ধরনের একটা প্ল্যান্ট কিংবা একটা কোনো কারখানা। তো সেইটা কিভাবে রান হবে, তার ভেতরে জিনিসপত্র কি সেইভাবে। এবারে এইটাকে কেউ যদি ভাবে যে আমার হাউস হোল্ড জিনিস নিয়ে যদি এটাকে আমরা ভাববো, তাহলে সেটাও নিয়ে পড়ে সে কিন্তু ভাবতে পারে, ঠিক আছে না। যেরকম ধরনের ঘরে হয়তো আমার রান্নাঘর নিয়ে আমি যদি ভাবি, তাহলে রান্নাঘর আমার যেখানে প্লেট রাখার জায়গা সেটা আমার ঠিক মতন প্লেট রাখার জায়গায় যেন থাকে, যেটা আমার স্পুন চামচ রাখার জায়গা সেটা আমার চামচ রাখার জায়গাতে থাকে, যেখানে আমি বাউল বাটি রাখবো সেটার জন্য বাটির জায়গাতে থাকে। সবকটা জিনিস যেন একসঙ্গে আমার মিলিয়ে মিশিয়ে আমার না যায়। তো সে ঠিক না, তার মানে কি সব জিনিসের জন্য কিন্তু একটা জায়গা আছে, কিন্তু প্রতিটা জিনিস যেন সব তার নিজের জায়গাতে থাকে। তাহলে প্রতিটা জিনিসের জন্য, প্রত্যেক জিনিস সবের জন্য কিন্তু আমাদেরকে একটা করে জায়গা ঠিক করতে হবে, অ্যালোকেট করতে হবে, নির্দিষ্ট করতে হবে। এবার কি এ সেপারেট র্যাক ফর টুলস, যেখানে ধরনের যে টুলস ইকুইপমেন্ট, যে যন্ত্রপাতি উপকরণ দিয়ে যেগুলো কাজ করেছি তাদের জন্য একটা আলাদা র্যাক থাকবে। যেরকম ধরুন আমাদের ঘরে যেখানে গিয়ে পরে আমরা সবাই ঘরে প্রবেশ করার মুহূর্তে আমরা জুতো খুলি, চটি খুলি, তাহলে সেগুলো কি আমরা সোফার তলায় বেডের তলায় কি খুলে দিয়ে পালিয়ে যাই, জড়ো করে দিই? সেটা তো নয়। তার জন্য কি থাকে, আমাদের একটা আলাদা র্যাক করা থাকে যেখানে কি রাখি সবগুলো আমরা সাজিয়ে রাখি, যাদের ঘরে অবশ্যই জিনিসটা আছে। তার সঙ্গে কি মেশিনারি স্পেয়ার্স, কোনো মেশিন পার্টস তার জন্য একটা আলাদা র্যাক, একটা স্টেশনারি পার্টসের জন্য একটা আলাদা আলমিরা, সেগুলো কিভাবে মেনটেন করতে হয়। এইবারে ধর তুই একটা কোনো বাইক কিনেছিস, তোরা বাইক কেনার পর তোরা কোথায় যাবি সার্ভিসিং করাতে, ধরনের সার্ভিস সেন্টারে গেলি, সার্ভিস সেন্টারে যাওয়ার পর দেখতে পাবি কি যে ওই বাইকটাকে নিয়ে কাজ করবার জন্য, সার্ভিসিং করবার জন্য তার যেসব টুলস গুলো দরকার পড়ে সবগুলো দিবি একভাবে কিন্তু সাজানো আছে, একটার সঙ্গে কিন্তু একটা কিন্তু মেশানো নেই, সব কিন্তু ক্রম অনুযায়ী নাম্বারে কিন্তু রয়েছে, 1 থেকে শুরু করে 10 যেরকম যেরকম একটা থাকে। তো এই লক্ষ্যটা কি বলছে, এম হেয়ার ইজ দ্যাট এ পার্টিকুলার আইটেম শুড বি অ্যাভেলেবল ইন এ পার্টিকুলার ইয়ারমার্ক প্লেস। একটা নির্দিষ্ট কোনো একটা বস্তু, কোনো একটা বিষয় জিনিস, সেটা যেন আমি নির্দিষ্ট জায়গাতেই যেন রাখি আর সেখান থেকে যেন আমি পাই। যত তত্ত্ব আমি মনের ভুলে ছড়িয়ে ছিটিয়ে চলে গেলাম, পরের দিনে আমি জবে এসে পড়ে দিলাম যে আমি ওই জায়গাটা পাচ্ছি না, নিয়ে আমি পুরো আমার মানে নয়েজ করে পুরো জায়গার আমি এনভায়রনমেন্টটা আমি খারাপ করতে পারি না, সেই দায়িত্ব কিন্তু আমার নেই। তার মানে দায়িত্বটা কি ছিল, যে আমাকে জব করাকালীন কিংবা জব শেষ হয়ে যাওয়ার পর আমি যখন লেফট করছি, যখন আমি চলে যাচ্ছি, যে আমার টাইম যখন অতিক্রান্ত, তখন সব জিনিস ঠিক জায়গায় আছে কিনা সেটাকে আগে ঠিকভাবে মেনটেন করা, মোস্ট ইম্পর্টেন্ট থিং। এবারে কি জাপানিজরা আরেকটা সিস্টেম এখানে ফলো করে, ওয়ান মোর সিস্টেম এক্সট্রা, সেটা কি নাথিং শুড বি কেপ্ট অন দ্য ফ্লোর। কোনো জিনিস যেন সানে যেন ছড়ানো না থাকে, কোনো জিনিস না। ইভেন হেভিয়ার আইটেমস শুড বি কেপ্ট ওভার এ প্ল্যাটফর্ম অর পিসেস অফ উড ব্রিক্স এক্সেট্রা। যদি খুব ভারী বস্তুও হয় তাহলে সেটাকেও কিন্তু কি একটা প্ল্যাটফর্মের উপরে ঠিকভাবে রাখা দরকার, কিংবা যদি ধরনের কোনো কাঠের কোনো মানে টিম্বার কিংবা উডের কোনো কোনো ভারী পিস আছে কিংবা ইট রয়েছে সেগুলোকে যেন ঠিকভাবে সরিয়ে রাখতে হবে। যেরকম অ্যাজ পার এক্সাম্পল বলছি, ধরুন অটোমোবাইল ওয়ার্কশপ, অটোমোবাইল ওয়ার্কশপে হয়তো 6 হুইলার কিংবা 4 হুইলার ওয়ার্কশপ চলছে, ওখানে রয়েছে, সেখানে হয়তো ইঞ্জিনের কাজ চলছে। এক একটা ইঞ্জিন নিয়ার আবার তাদের ওজন কত হয়, ধরুন 1 কুইন্টাল কিংবা 1.5 কুইন্টাল এরকম ওজন, কিংবা আরো বেশি হতে পারে। এবার ধরুন ওই মেশিনটাকে নিয়ে পরে সেটাকে আমি সবভাবে খুলেছি, তার আনইনস্টল হয়েছে, এবারে সেটাকে নিয়ে তো ওয়াশিং চলছে কিংবা হয়তো কোনো স্পেয়ার পার্টসের কিছু চেঞ্জ চলছে। এবারে কি হলো, সেটাকে আমার যখন কাজের সময় অতিক্রান্ত হলো আমি করলাম, আমি সবকিছু ছড়িয়ে ছিটিয়ে চলে গেলাম, সেটা নয়। তার মানে কি, তার মানে সব জিনিস আমার ফ্লোরে পড়ে রইলো, ওয়ার্কশপ ফ্লোরে, সেটা নয়। ফ্লোরে যেন কোনো জিনিস আমার পড়ে পড়ে না থাকে, কারণ ফ্লোরে কিন্তু ওইটা থাকার জায়গা নয়, ওর জন্য আমার আলাদা জায়গা হয়তো করা থাকবে, সেইখানে সেই র্যাকে সে সেলফে সেটাকে আমাকে তুলে রাখতে হবে।
once a place is determined for each and every item, যখন জায়গাটা আমরা ঠিক করতে পেরে গেলাম, নির্দিষ্ট স্থান আমরা পেয়ে গেলাম যে প্রতিটা আইটেম আমরা কোথায় কোথায় রাখবো, তখন এমপ্লয়িজদেরকে ট্রেন করা হয়, ট্রেনিং দেওয়া হয় অ্যান্ড ডিসিপ্লিন করা হয় কি টু কিপ এনি আইটেম ইন ইটস অ্যালোকেটেড প্লেস। মানে এমপ্লয়ীদেরকে তখন মানে একটা অনুশাসনের মধ্যে রাখা হয়, তাদেরকে ট্রেনিং দেওয়া হয় কি প্রত্যেকটা আইটেম তারা যেন তাদের নিজের যেন জায়গায় থাকে। কারণ এগুলো সবই কিন্তু কি আমাদের নন লিভিং থিংস, কিন্তু সেগুলোকে নিয়ে যখন আমরা কাজ করি তখন সেগুলো একটা লিভিং থিংসের মতন কাজ করে, আবার যখন ছেড়ে দিই তখন নন লিভিং থিংসও হয়ে যায়। তার মানে কি ওগুলোকে আমরা ফেলে দেবো না, একটা রেঞ্জ, একটা ধরনের একটা রেঞ্জ আছে, সে রেঞ্জ নিয়ে ধরে যদি আমি কোনো জায়গাতে কাজ করছি তো রেঞ্জটা আমাকে ঠিক মতন আমাকে রাখতে তো হবে। রেঞ্জটা হয়তো আমি কোনো স্পেয়ার পার্টস আমি খুললাম, নিয়ে ওইটা হয়তো আমার ধরনের ফ্লোরের মধ্যে আমি কি করলাম, ছেড়ে দিয়ে আমি পালিয়ে গেলাম, তো চলবে না। কারণ এর জায়গা হয়তো আমার দেখা গেলো এর জায়গা হয়তো আমার র্যাকে আছে, হয়তো এখানে আমার মানে 1 নম্বর 2 নম্বর করা আছে, সেখানে হয়তো আমি রাখবো, তো সেটা আমার সেই জায়গায় রাখার কথা নাকি আমি এটাকে ফ্লোরে আমি ফেলে দিয়ে পালিয়ে যাবো, সেটা তো চলবে না। তো বলছে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য পারপাস অফ সাবসিকুয়েন্ট ইউজ অফ দ্য আইটেম। এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ কি, কারণ এটা তো একবার তো ইউজ হচ্ছে না, এটা বারবার আমি ইউজ করবো, একের পর এক আমি বারবার পরপর এটা ব্যবহার আমার হতে থাকবে, তাহলে কি সেই উদ্দেশ্যে এটা খুবই কিন্তু এটা গুরুত্বপূর্ণ। কারণ ধরনে আমি ধরছি যে 8 আওয়ার্স করে যদি আমার একটা করে শিফট হয়, 8 আওয়ার্স যদি আমার পার শিফট হয়, তাহলে আমার একটা দিনে কটা শিফট হওয়ার কথা, আমার 3 শিফট আমার হবে। এবারে আমি একটা শিফটে ধরনের কাজ করছি, এবার সেই শিফটে সেই জায়গাটায় আমার পরে একজন অন্যজন তো আসতে পারে, তো সে এসে পরে যদি এই জিনিসটা খুঁজে না পায়, তাহলে সে কি, তখন সে কি মানে সে কাকে রিপোর্ট করবে, সে রিপোর্ট করবে হচ্ছে যে সুপারভাইজার থাকবে, যে অপারেশনস যে ম্যানেজার থাকবে, কিংবা যে টিম লিড থাকবে। এবারে সেই টিম লিড, সেই সুপারভাইজার, সেই ম্যানেজার, তখন সে কি করবে, সে দেখবে যে আগের শিফটে ওই জায়গাটায় কে ছিল পার্টিকুলারলি, তখন ওকেও ধরবে। আর ওকে ধরার সঙ্গে সঙ্গে মানে ওকে যে কথা শোনাবে, হয়তো তার এগেনস্টে হয়তো কোনো কিছু মানে সরি কোনো ইস্যু হয়তো পেলো, সেটার জন্য হয়তো একটা বড় কোনো হাঙ্গামা হয়ে গেল, হয়তো যেন পেপার বাক্স হলো সাপোজ। তো সেই যে পার্সন যে এইটার মানে এই কাজটাকে বিঘ্নিত করার জন্য, এই যতটা ছড়ে রাখার জন্য সে যেরকম ভুল কাজটা করেছে, তো তাকে তো ধরবে, তার সঙ্গে ওই শিফটে যে সুপারভাইজার বা ম্যানেজার বা অপারেশনস ম্যানেজার যে থাকবে তাকেও কিন্তু ধরবে, যে বলবে আপনার নিগরানিতে, আপনার আন্ডারে এরকম জিনিস এত ভুল কি করে হয়, কি করে এটা সম্ভব। এটা হচ্ছে খুবই একটা ইউজফুল একটা প্র্যাকটিস ব্যবহার, এটা ইভেন ফর হোম, বলেন যে ঘরের জন্য জিনিসটা খুবই দরকার, ফর হোমের জন্য। কারণ কি দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড বেনিফিট অফ দিস সিস্টেম ইজ রিয়েলাইজড অনলি ওয়েন ইট ইজ প্র্যাকটিসড। মানুষ হচ্ছে অভ্যেসের দাস, এটা বড় বড় আমরা জেনে আসি, সেটা ছোটবেলা থেকে পড়েও আসছি, বুঝেও আসছি, যে মানুষ যেরকম ভাবে নিজেদেরকে অভ্যাসের মতন রাখবে, সেই সেই অভ্যাসটা কিন্তু সে প্রতিটা জায়গায় সেই মতন ভাবে সে ফলো করবে। ঠিক যেরকম ধরে নে আমরা বাজার থেকে কোনো ফল কিনলাম, সে ফলটা খাওয়ার পরে তার ছালটাকে ছুঁড়ে ফেলে দিলাম রোডের ওপরে, তার মানে কি, তার মানে সে ঘরেও কিন্তু এই জিনিসটা হয়তো করে আসে, যে ফলটা খায়, ফলটা খেলে পরে হয়তো ঘরের বাগানে ছুঁড়ে দিল, কিন্তু সে কোনো পার্টিকুলার কিন্তু কোনো স্যার ডাস্টবিনে ফেলে না। সে যদি ওরকম প্র্যাকটিস রাখতো, যদি ওরকম অভ্যেস থাকতো, তার কিন্তু সে রোডের উপরে কিন্তু ফেলতো না, সে গিয়ে পরে কিন্তু একটা নির্দিষ্ট জায়গা খুঁজতো, সেখানে গিয়ে পরে সে কোনাতে সেটাকে ডাম্পিং করে দিত, কিংবা কোনো ডাস্টবিনে ফেলতো, ওপেনলি কিন্তু রোডে ফেলতো না। ঘর থেকে যেগুলো আমরা ঠিকভাবে শিখবো, ছোট থেকে যেগুলো আমরা মানবো, যেগুলো আমরা নিজেদেরকে আবেশ করতে পারবো, সেই জিনিসই কিন্তু আমরা ভবিষ্যতে প্র্যাকটিসের মধ্যে সেটাই আমাদের থাকবে, আর সেই প্র্যাকটিস কিন্তু আমাদের সেটা যখন কাজে যাব তখন কিন্তু সেটাই আমাদের থাকবে, সেটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো না। যদি সে চেঞ্জ করতে পারে তাহলে খুব ভালো, আর যদি সে কেউ চেঞ্জ করতে না পারে, তাহলে তাকে কিন্তু শো কজ, তাকে নোটিশ তার সামনে আসবে, প্লাস তার সামনে, প্লাস তার এগেনস্টে ডিসিপ্লিনারি ইস্যু কিন্তু একটা জারি করা হবে। আর এই ডিসিপ্লিনারি ইস্যুটা কিন্তু বহুত কঠিন ব্যাপার, যে সে সবই ভালো কিন্তু তার মধ্যে ডিসিপ্লিন নেই, এটা কিন্তু বহুত খারাপ জিনিস। 100টা এমপ্লয়ির মধ্যে একটা এমপ্লয়ির এগেনস্টে যদি এরকম কোনো ইস্যু, যদি শো কজ যদি কিছু জারি হয়ে যায়, তাহলে কিন্তু তার কোম্পানির মধ্যে টেকা কিন্তু অবস্থা খারাপ হয়ে যায়। এবার কি বলছে, the answers to the following question will lead to the employees to further action to be taken in this regard। যেরকম এখানে কিছু কোশ্চেন ছিল, যে কোশ্চেন গুলোকে আমরা যদি বিচার বিবেচনা করি, তাহলে আমরা কিভাবে সর্টিং আউট করব সেটাকে আমরা ভাবতে পারতাম, ভাবতে পারি। ঠিক সেরকম সিস্টেমেটিক অ্যারেঞ্জমেন্টের ওপরও কিছু এখানে কোশ্চেন্স দেওয়া রয়েছে, যেগুলো কি এমপ্লয়িরা কি রকম তাদের ভবিষ্যতে কি তারা অ্যাকশনস তারা কার্য করতে চলেছে এই বিষয়ে, সেটা কি বলছে, বলছে আর প্যাসেজওয়েস এন্ড স্টোরেজ প্লেসেস ক্লিয়ারলি ইন্ডিকেটেড। মানে যেদিক দিয়ে ধরে নে এমপ্লয়ি, যারা এমপ্লয়ি, যারা জব পারসনস,
তারা যেদিক দিয়ে যাওয়া আসা করবে, আর যেখানে আমার জিনিসপত্র স্টোর আছে সেগুলো কি ঠিকভাবে নিদর্শন দেওয়া আছে, ক্লিয়ারলি কি ইন্ডিকেট করা আছে? যেরকম গাড়ি চালাবার সময়, সাইকেল চালাবার সময় আমরা কি করি, আমরা ইন্ডিকেট করি যে আমরা বাঁ দিকে যাবো না ডান দিকে যাবো, উইথ দ্য বাই দ্য হেল্প অফ দ্য হ্যান্ড কিংবা কোনো সুইচের মাধ্যমে, ইন্ডিকেটার সুইচ সেরকম ইন্ডিকেট করা আছে কি ফার্স্ট। তারপরে কি সেকেন্ড কি বলছে, আর কমনলি বা ফ্রিকুয়েন্টলি ইউজ টুলস অ্যান্ড স্টেশনারি সেপারেটেড ফ্রম দোজ সেলডম ইউজড। যে জিনিসগুলো হয়তো কখনো কেমন হয়তো ব্যবহার হয়ে থাকে, সেলডম মানে হয়তো বেরোয় না ওয়ার্কশপের আলমিরা থেকে বা র্যাক থেকে, সেগুলোর সঙ্গে যেগুলো খুব সাধারণভাবে ফ্রিকুয়েন্টলি প্রায় যেগুলো ব্যবহার করে থাকে সেগুলো কি আলাদা করা আছে নাকি একসঙ্গে মিক্সিং হয়ে রয়েছে? বলছে আর কন্টেনার্স অ্যান্ড বক্সেস স্ট্যাকটা প্রপারলি, ঠিকভাবে নিয়মানুভাবে মানে অ্যারেঞ্জমেন্ট কি করা রয়েছে যে কোনো কোনো কন্টেনার বা বক্স সেগুলো। এবার ধরে নে কন্টেনার আমার কোনো অয়েলেরও কন্টেনার হতে পারে, কোনো পেন্টেরও কিছু কন্টেনার হতে পারে, সাপোজ কোনো কিছু লাগতেই পারে, সেগুলোকে ঠিকভাবে সাজানো রয়েছে। তারপর কি বলছে, ফায়ার এক্সটিংগুইশার আর হাইড্রেন্ট সেগুলো কি সবসময়ের জন্য অ্যাক্সেসিবল, মানে সব সব ব্যবহার করা যায়, তার মানে কি বোঝাচ্ছে? মানে ফায়ার এক্সটিংগুইশার আর হাইড্রেন্ট সেগুলো কি অল টাইম সেগুলো অ্যাক্টিভ? মানে এরকমও থাকা দেখবি যে কোনো কোনো কোম্পানিতে দেখা গেলো ফায়ার এক্সটিংগুইশার হয়তো দেওয়ালের মধ্যে হয়তো সেটাকে আমার ইনস্টল করা আছে, কিন্তু প্রতিটা জিনিসের কি থাকে, একটা করে তার এক্সপায়ারি ডেট থাকে। তো এবারে এই এক্সপায়ারি ডেট থেকে সেগুলো কিন্তু চেঞ্জ করতে হয়, তার ভেতরে যে ক্যানিস্টার থাকে সে ক্যানিস্টার পাল্টাতে হবে, কিংবা যদি হয় তাহলে CO2 গ্যাস ভরতে হবে। তো তবেই কিন্তু আমরা কি জানতে পারবো যেগুলো আমরা ঠিক মতন আমরা অ্যাক্সেস করতে পারবো কিনা, ঠিক মতো আমরা ব্যবহার যোগ্যগুলো আছে কিনা, তো সেগুলোকে ব্যবহারযোগ্য আছে সেটাকে দেখতে হবে। তারপর কি র মেটেরিয়ালস যেগুলো থাকবে, ঠিক আছে, তারপরে ওয়ার্ক ইন প্রসেস যে গুডস, তারপর ফিনিশ গুডস এক্সেট্রা সেগুলো কি যথাযথ স্থানে, যে স্থানে রাখা দরকার সেখানে কি আলাদা আলাদা করে রাখা আছে? তো এই জিনিসগুলোকে যদি আমরা ঠিক মতন যদি আমরা মেনটেন করতে পারি, যদি এগুলোকে যদি আমরা প্রত্যেকটা এমপ্লয়ি, প্রত্যেকটা ম্যানেজার কিংবা যারই কথা বলি, প্রত্যেকজনই যদি ঠিকভাবে যদি আমরা মেনটেন করি, যদি এগুলো দায়িত্ব পালন করি, নিজে যদি দায়িত্বটা বুঝি, যদি একে অপরের যদি কাঁধে কাঁধে যদি দোষ না চাপাই, তাহলে আমরা কি বলতে পারবো যে তাহলে আমরা সেইটান সিস্টেমেটিক অ্যারেঞ্জমেন্ট বিষয়টা আমরা তাহলে বোধগম্য আমাদের হয়েছে, তার মানে এই জিনিসটা আমরা জানতে পেরেছি, তার মানে এটা আমরা এই যে লক্ষ্যটা এই মোটোটা আমরা বুঝতে পেরেছি যে প্লেস ফর এভরিথিং এন্ড এভরিথিং ইন ইটস প্লেস। তাহলে সেক্ষেত্রে আমাদের স্টেপ নাম্বার 2 টা আমরা কি করলাম, এটা আমরা ক্রস করলাম, মানে আমরা একটা সিঁড়ি উঠলাম সেইরি, 2 নম্বর সিঁড়ি উঠলাম হচ্ছে সেইটান, এরপরে আসছে হচ্ছে আমাদের 3 নম্বর সিঁড়ি যেটা হচ্ছে সেইসো, মানে কি যেটা এখানে কি বলছে, উইথ ক্লিননেস এন্ড কোয়ালিটি। এখানে কি বলা হয়েছে, সেইসো মানে পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে তকতকে একদম পরিষ্কার। তো এখানে বলছে মিন্স মেনটেন ক্লিনিনেস ইন ইউর ওয়ার্ক প্লেস, আমাদের যে কর্মস্থল যে জায়গা সেখানে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে আমাদেরকে ওটাকে বজায় রাখতে হবে। ক্লিনিনেস যে ব্যাপারটা সেটা কি কি ইনসিস্ট করছে, মানে কি জিনিসটা অ্যাকচুয়ালি বলতে যে বলছে কি অন অল দ্য প্লেসেস অ্যারাউন্ড দ্য এমপ্লয়ি হুইচ ইনক্লুডস দ্য ফ্লোর, মেশিন, ইকুইপমেন্টস, পাইপস, ওয়্যারস, ইলেকট্রিক্যাল ফিটিংস এক্সেট্রা। এই জন্যই তোদেরকে আমি একটা কথা বলি, জানি না তোদের মনে আছে কিনা, যে যখনই তোরা তো ড্রাফটম্যান সিভিল নিয়ে পড়ছিস, যেখানে তোদের কি শুধুমাত্র ড্রয়িং তোদের হচ্ছে মেন উদ্দেশ্য, মানে তোদেরকে নকশা বানাতে হবে ড্রয়িং সেটের ওপরে, যেটা হচ্ছে ড্রাফটম্যান কথাটার মানে। তোদের আমি ফার্স্টে কি বলি, যে সবসময় নিজেদের কাছে একটা ডাস্টার রাখবি, মানে কি একটা বড় কার্টেন টাইপের পর্দা টাইপের, অত বড় নয়, একটা মোটামুটি একটা রুমাল টাইপের, কিংবা একটা ছোট টাওয়েল, যেটা দেখি আমরা সিট যাতে ঝাড়তে পারি, সিটটা পরিষ্কার রাখতে পারি ফার্স্ট। তারপরে কি বলি, যে পেন্সিল দিয়ে যখন আমরা কিছু ড্র করছি, তো মানে কিছু লিডের কিছু গুঁড়ো যেগুলো আমরা হয়তো স্পট করে বুঝতে পারবো না, চোখে দেখা যাবে না কিংবা সম্ভব নয়, সেগুলো কিন্তু রয়ে যায় সিটের ওপরে, সেগুলো কি বলি ডাস্টার দিয়ে সেগুলোকে ঝেড়ে দিতে। তারপর কি বলি, যে ড্রয়িং শিট বলেছি এর আগে, যে ড্রয়িং করবার শুরু করবার আগে আর শেষ করবার পর সবসময় নিজেদের যে টুলস গুলো আছে, সেট স্কোয়ার হোক বা স্কেল হোক ইত্যাদি যেগুলো, সেগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা দরকার। ইভেন কি যে বক্সের মধ্যে আমি রাখছি, যে পেন্সিল বক্স, যে জিওমেট্রি বক্স, যে টুলস এর বক্স, সেটাও যেন ঠিক মতন আমার থাকে। যদি আমি টি স্কেল ইউজ করছি, সেটাও কিন্তু বলেছি যে টি স্কেল বার করার পরে যখন আমরা ড্রয়িং করে শুরু করব তার আগে আর হয়ে যাওয়ার পর আবার প্যাকেটে মুড়ে রাখার সময় যেন এটা পরিষ্কার পরিচ্ছন্ন যেন করে রাখিস। তো সেগুলোই তো এখানে বলছে। তো এগুলো তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেই হবে, তার সঙ্গে কি, তার সঙ্গে আমরা যেখানে ধরনের কাজ করছি, যেমন ধরেন তোরা যেখানে ড্রয়িংটা করিস সেই জায়গাটায় যদি কোনো নোংরা পড়ে থাকে,
যদি ধুলোবালি হয়ে থাকে, ঠিক আছে, যদি দেখা গেল যে সব যন্ত্রপাতি নিচে পড়ে রয়েছে, তাহলে সেটা কি সেখানে কি কাজ করতে ভাল লাগবে? কিংবা নাকি ড্রয়িং করতে ভাল লাগবে? নাকি যদি কোনো ফিটার ওয়ার্কশপে কেউ যদি যায়, সে দেখে যে আমার টুলস গুলো সব নিচে ছড়ানো রয়েছে। কেউ যদি ইলেকট্রিক্যাল ওয়ার্কশপে গিয়ে পরে দেখে যে ইলেকট্রিক্যাল ওয়্যার, ঠিক আছে, সব নিচে রয়েছে, পড়ে রয়েছে। কেউ যদি প্লাম্বার ওয়ার্কশপে গিয়ে পরে দেখে যে পাইপ কাটিং গুলো এদিক ওদিক যথেষ্ট মানে ছড়ানো ছেটানো আছে, তাহলে কিন্তু সেটা কিন্তু আমার ক্লিনেস এর মধ্যে আসছে না, সেটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নের মধ্যে সেটা পড়ছে না। তাহলে সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, সেগুলোকে ঠিক ঠিক জায়গায় আমাকে সরাতে হবে। এবারে বলছে একজন এমপ্লয় কি করা দরকার? প্রথম জিনিস, যেটা ফার্স্ট, এই যদি আমি সাইন আর যদি আমি এইটার দিক দিয়ে দেখি, শুধু সাইন নয়, যদি আমি পুরো 5 স্টার যদি আমি হিসেবে যদি আমি কল্পনা করি, জিনিসটা কি, যেটা ওর কাছে ভিজিবল, সব কটা জিনিসের যেন ও কেয়ার রাখে। যেরকম ধরনের তোরা ড্রয়িং করছিস, এমন কেউ হয়তো একজন রয়ে গেল যার হয়তো ড্রয়িংটা শেষ হতে দেরি হচ্ছে, বাকি সবাই হয়তো বাড়ি চলে গেছে, ক্লিয়ার, কোনো প্রবলেম নেই। যে হয়তো ধরে তোর মানে ইনস্ট্রাক্টর বা টিচার, সে হয়তো অফিসের কোনো কাজে, সে হয়তো অফিসে রয়েছে, সে হয়তো তোকে বলে গেল যে ঠিক আছে তুই ড্রয়িং কর, আমি কিন্তু আসছি 5 মিনিটের মধ্যে, 10 মিনিটে আসছি। এবার তুই দেখছিস যে না আমার ড্রয়িংটা শেষ হয়ে গেছে, তাহলে তখন তোর কি করণীয় থাকবে? তুই স্যারকে কিংবা ম্যাডামকে ফোন করবি, কিংবা আরেকটা কাজ কি করা যায়, যে তুই নিজে থেকে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন রেখে, ইভেন কি যে রুমটা থাকবে সে রুমটাকে ঠিক মতন লক করে, সেই চাবিটাকে অফিসে কিংবা তোর যে টিচার কিংবা ইনস্ট্রাক্টর ম্যাডাম বা স্যার, তাকে তুই হ্যান্ড ওভার করে তবে তো আসবি। তার মানে কি, তার মানে তোর কাছে যে তালাটা পড়ে থাকছে, তার মানে সেটাও তোকে কিন্তু ঠিক মতন কেয়ার তোকে রাখতে হবে। তুই কিন্তু এটা মনে করতে পারিস না যে দূর তালাটা ওখানে পড়ে আছে, থাক স্যার কিংবা ম্যাডাম এসে পরে কিংবা যে কেয়ারটেকার সে তো এসে পরে লক করে চলে যাবে, আমার কি দরকার আছে, আমি ড্রয়িংটা গোছাই, আমি বাড়ি যাই। না, প্রতিটা জিনিস তোকে কেয়ার করতে হবে। এবার এই জিনিসটা তোরা যদি এইখানে যদি শিখতে পারিস একটা ইনস্টিটিউশনে, যদি একটা কলেজে, তাহলে এই অভ্যেসটা কি করে তোরা কোথায় সেটা তোরা কাজে লাগাবি, যেটা তোদের কর্মস্থল হবে, যেখান থেকে তোরা কিছু রোজগার করতে পারবি, তাই না? তার মানে সবার সঙ্গে সবের লিঙ্ক আছে। তার মানে একটা অভ্যেসকে কিন্তু কোথায় আমরা তৈরি করছি, তোরা ঘর থেকে কিছু অভ্যেস তোরা শিখছিস, তোরা যেখানে পড়তে আসিস তোরা সেখান থেকে কিন্তু তোরা কিছু একটা অভ্যেস শিখছিস। এই সব ভালো ভালো জিনিসগুলোকে ডিসিপ্লিন হয়ে পড়ে সেটাকে আর কি করছিস, তোরা যে কর্মস্থল সেখানে তোরা কাজে লাগাচ্ছিস। তবে গিয়ে তোরা একটা গুড পার্সন, একটা সেলফ ডিসিপ্লিন পার্সন, একটা ওয়েল গ্রুমড পার্সন তোরা কিন্তু তখন তোরা পরিণত হবি, তারাই কিন্তু নয়। রিলিজিয়াস পিপল নর্মালি সে, যারা ধার্মিক ব্যক্তি হয়, তারা কিন্তু সাধারণত একটা কথা বলে থাকে যে ক্লিনলিনেস ইজ নেক্সট টু গডলিনেস। মানে পরিষ্কার পরিচ্ছন্নটাই পরবর্তী স্থানে কি, যে ভগবানের স্থান। ওই জন্য দেখবি মন্দির চত্বর দেখবি সবসময় দেখবি পুরো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তুই যে কোনো ধর্মের তুই দেখে নে, মন্দির, মসজিদ, তারপরে গুরুদুয়ারা, চার্চ, তারপরে জৈনদের মন্দির, তুই যে কোনো জায়গাতে পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু সব থেকে একটা টপে। কারণ আমি কিংবা ধরে নে তোরা কেউ কিংবা ধরে যে কোনো পার্সন, সে হয়তো ধ্যান করবে, সে হয়তো মেডিটেট করবে, তো মেডিটেশন করবার জন্য তারও কিন্তু কিন্তু একটা তার পরিষ্কার কিন্তু একটা জায়গা আছে, তাই না? হ্যাঁ, এবারে যদি এইটা বলা যায় যে স্যার তুই এটা বলতে, স্যার এরকম তো অনেক সাধু রয়েছে যারা গিয়ে পরে হয়তো বনে জঙ্গলে বরফের মাঝে সেখানে হয়তো বসে ধ্যান করছে, সেটা কিন্তু পুরোপুরি আলাদা জিনিস। কিন্তু মোস্ট জিনিসটা কি, যে পরিষ্কার পরিচ্ছন্নটা আগে রাখো। তারাও কিন্তু যেখানে গিয়ে ধ্যান করে, তারাও কিন্তু যে জায়গাটায় বসে তারা আসনটা পাতে, সেটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাতে কিন্তু পাতে, সেটা কিন্তু সেই জায়গাটা কিন্তু তারা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেয়। তার মানে কি, ক্লিননেস ইজ নেক্সট হচ্ছে গডলিনেস। অ্যান্ড ওয়ার্ক প্লেস ইজ টু বি ট্রিটেড লাইক এ প্লেস অফ ওয়ার্শিপ। মানে কি, ওয়ার্শিপ করা মানে কি, যাকে পূজা করা, পূজন করা। তো আমি যে যে জায়গাটা আমি কাজ করব, সেই জায়গাটা আমি কোনোদিনও আমি নোংরা হতে দিতে পারি না। সেটা কথাই আছে না যে যে থালায় খাবো সে থালায় কি ফুটো করা দরকার, ঠিক সেরকম জিনিস। যেটা আমার কর্মস্থল হবে সেটাকে আমি সর্বদা এমন ভাবে সেটাকে আমি ট্রিট করব, যেন সেটা আমার মানে পুজোর স্থান হয়, সেটাকে যেন আমি পুজো করতে পারি, যেন সেটা আমার পূজনীয় হয়, যেন ওয়ার্শিপের জায়গা হয়। ওই জন্য দেখবি সবাই দেখবি আরেকটা কথা কি নর্মালি কি বলে, যে ওয়ার্ক ইজ ওয়ার্শিপ, কাজই হচ্ছে আমার কি পূজা। তো কেন বলে, এই অনেকগুলো কারণ এর সঙ্গে জড়িত আছে বলে তবেই না এটা বলে, তা না তো তার বলার কোনো তো আমার দরকার নেই। তো কি বলছে, বলছে এসেন্স অফ অল দিস সেইংস ইজ দ্যাট এভরি এমপ্লয়ি শুড টেক রেসপন্সিবিলিটি ফর দ্য থরো ক্লিননেস অফ হিজ কিংবা হার ওয়ার্ক প্লেস। এই সব যে কথাগুলো বলছে, এই কথাগুলোর বলার পেছনে মেন মূল যে বক্তব্য, যে ঘ্রাণ, যে আসল যে বিষয়বস্তুটা সেটা কি,
যেটা প্রত্যেকটা এমপ্লয়ি তারা যেন দায়িত্বশীল হয়, তাদের যে ওয়ার্ক প্লেস, সেই ওয়ার্ক প্লেস যেন সবসময় অল টাইম যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। দিস উইল এন্ড আপ, এবার এই জিনিসটা গিয়ে কোথায় শেষ হবে? শেষ কি কিসে হবে? হবে যে ক্লিন অ্যাটমসফিয়ার, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং কি এনভায়রনমেন্ট ইন দ্য এন্টার প্ল্যান্ট অর কোম্পানি। বললাম না, পুরো একটা কোনো কারখানা ধর কিংবা পুরো একটা কোনো আইটি কোম্পানি ধর, হয়তো আমার 10 তলা বিল্ডিং আইটি কোম্পানি রয়েছে, কিংবা হয়তো দেখা যাচ্ছে যে আমার 10 স্কোয়ার কিলোমিটারে আমার হয়তো একটা কোনো প্ল্যান্ট আমার ছড়ানো ছিটানো আছে। মানে কোনো একটা প্ল্যান্ট আমি তৈরি, অর্থাৎ কোনো স্টিল প্ল্যান্ট বল কিংবা কোনো মানে লোকোমোটিভ কোনো প্ল্যান্ট হতেই পারে, এত বড় এরিয়া কোনো অসুবিধা নেই। কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু আমাকে আগে রাখতে হবে। তাহলে কি ওই যে বাতাবরণ, ওই যে পরিবেশটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাহলে যারা এমপ্লয়ি থাকবে তাদেরও কিন্তু কাজ করতে কিন্তু ভালো লাগবে। আর এমপ্লয়ি যদি ঠিক মতন ভাবে কাজ করতে পারে, তাহলে কিন্তু আমার কোম্পানির জন্য সেটা খুব বড় প্রফিট। কারণ কি? কারণ এমপ্লয়ি খুশি মনে কাজ করবে, তার প্রোডাক্টিভিটিটাও বাড়বে, তাই না কোম্পানির? তো সবার সঙ্গে কিন্তু সবাই কিন্তু লিঙ্ক আছে, ওটা কিন্তু হ্যাঁ, কিন্তু কি সবকটা আলাদা আলাদা ভাবে রয়েছে। এবার এখানেও কিন্তু কিছু কোশ্চেন্স রয়েছে, যে কোশ্চেন্স গুলো কি সাহায্য করবে, কিসে সাহায্য করবে, যে কি করে আমি মনোসংযোগ, ধ্যান সংযোগ বাড়াবো, কোন কোন জায়গাগুলোকে আমি কিভাবে চিহ্নিত করবো, হাউ টু আইডেন্টিফাই দ্য এরিয়াস ফর কনসেন্ট্রেশন, রাইট? দ্য ফার্স্ট কোশ্চেন কি, আর দ্য ফ্লোর সারফেস ডার্টি, যে যে তলে কাজ চলছে, যে সান, সেটা কি তার যে সারফেসটা সেটা কি নোংরা পড়ে রয়েছে? দু নম্বর কি, আর দ্য মেশিনস অ্যান্ড ইকুইপমেন্টস ডার্টি, যে যন্ত্রপাতি, যে উপকরণ, যে যন্ত্র নিয়ে কাজ হচ্ছে সেগুলো কি নোংরা অবস্থায় আছে? আর দ্য ওয়্যারস অ্যান্ড পাইপস আর ডার্টি অ্যান্ড স্টেইনড, যে তার নিয়ে কাজ হচ্ছে, যে পাইপ নিয়ে কাজ হচ্ছে সেগুলো কি নোংরা, তার ওপরে কি দাগ বসে গেছে? আর মেশিনস নজলস ডার্টিড বাই লুব্রিকেন্ট, যে মেশিনের যে নজল, ঠিক আছে, যেরকম ধরনের নজল বলতে কি, যেরকম যে ডিজেলের যে গাড়ি হয়, ডিজেলে কি থাকে, যে নজল থাকে, যেখানে ডিজেলটা ডিরেক্টলি ইনজেক্ট হয়ে পরে আসে, ইনজেক্ট হয়ে পরে তারপরে ওটাতে আগুন ধরে, এত প্রেসারে থাকে। কিন্তু সেরকম জিনিস থাকে না পেট্রোলে, কারণ কি থাকে, ওখানে থাকে স্পার্ক প্লাগ। তো এগুলো ছোট ছোট জিনিস, তো সেগুলো কি লুব্রিকেন্ট পড়ে ওগুলো কি ডার্টি হয়ে গেছে, নোংরা হয়ে গেছে, ধরে নে ওইটাকে আমি হয়তো চেঞ্জ করছি, চেঞ্জ করার সময় হয়তো আমি পাশে নামিয়ে রেখেছি, তাহলে ওইটাকে আমি নোংরা অবস্থায় ছেড়ে দেবো? না, যেটা যে কাজটা আগে করছি সেটাকে বার করে ভালো করে পরিষ্কার করে আগে পাশে নামিয়ে রাখবো, তবে আমি অন্য কাজে আমি ধরবো। এবার কি বলছে, আর শেডেড লাইট বাল্বস এন্ড লাইট রিফ্লেক্টরস রিফ্লেক্টস ডার্ট, লাইট বাল্ব, তারপরে কোনো যদি শেড থাকে যেখানে হয়তো ধরনের সানসেট রয়েছে বা রেনসেট রয়েছে, ঠিক আছে, কিংবা ধরনের লাইট একটা যেটা থাকে, কিংবা অনেক সময় দেখবি লাইটের দেখবি শেডও পাওয়া যায়, যে ওপর দিয়ে এরকম কার্ভ টাইপের দেখবি শেড থাকে, আর এখান থেকে দেখবি লাইটটা ঝোলে এইভাবে। তো সেসব জিনিসগুলো কি আমার কি নোংরা অবস্থায় আছে? তাহলে এগুলোকে যদি ঠিক মতন যদি আমি বিচার বিবেচনা করতে পারি, তাহলে এবার এটার সঙ্গে ধরে নে আরো অনেক কিছু থাকবে, আরো এক্সেট্রা এক্সেট্রা, এখানে সব দেয়নি। মানে কি, পরিষ্কার পরিচ্ছন্ন শুধু তো একটা জিনিসপত্র নয়, আমি যে জামা কাপড়টা পরে যাব সেটা কি আমার নোংরা না পরিষ্কার, সেটা তো আমাকে দেখতে হবে। তোরা যে জামা কাপড় পরে তোরা কাজে যাবি, সেটা কি তো নোংরা পরে যাবি? কখনোই না, সেটা সবসময় ওয়াশেবল থাকবে, একদম টিপটপ উইথ আয়রন করা, আয়রনিং পুরো স্ক্রিচ দেবে একদম, তবে তো তোর নিজেকে ভাল লাগবে, তবে তোর কাজ করতে ভালো লাগবে। তার সঙ্গে এগুলোও আমার জুড়ে রয়েছে। তাহলে এই জিনিসগুলো যদি ঠিক মতন আমরা মেনটেন করে চলতে পারি, তাহলে আমরা এটা বলতে পারবো যে আমাদের যে 3 নম্বর স্টেপটা সেটা আমরা পাস করবো। এরপরে হচ্ছে কি, স্টেপ নাম্বার হচ্ছে আমার 4, যেটা হচ্ছে সেইকিৎসু। তারপরে হচ্ছে আমার স্টেপ নাম্বার 5, যেটা হচ্ছে আমার শিতসুকে। তো এইবারে একটা আমার কথা বল, যে তোরা এখানে যতজন রয়েছিস, দীনবন্ধু, নূর ইসলাম, কাঞ্চন, রূপেশ, সৌরভ, তোদের বুঝতে কোনো কিছু অসুবিধা হলো? না স্যার। পুরো ক্লিয়ার না আছে? স্যার। পুরো ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, ওকে, হ্যাঁ। থ্যাংক ইউ। তো ঠিক আছে, অলরেডি এখন সময় হয়ে গেছে, আমার একটা নেক্সট ক্লাস আছে। তো আজকে এইটুকুই থাক। আবার এর পরের দিন সম্ভবত আগামীকাল সানডে, তাহলে মানডে আমরা দেখা হচ্ছে আবার। তো মানডে আবার বাকিটা আমরা শেষ করবো, ওকে? থ্যাংক ইউ স্যার। ঠিক আছে ওকে, স্যার। আমি একটা কথা বলে রাখি, আমি একটা ছোট টাস্ক দেবো, সে টাস্কটা একটু করে আমাকে সাবমিট করে দিস, ঠিক আছে? স্যার আমার একটু সাবমিট করতে দেরি হবে। ঠিক আছে, তাও করিস, আমি ওয়েট করবো। ঠিক আছে স্যার। ঠিক আছে, চল, সবাই থ্যাংক ভালো ইউ স্যার। থাকবি। থ্যাংক ওয়েলকাম, ইউ স্যার। ওয়েলকাম, স্টে সেফ, স্টে হোম, সবাই ভালো থাকবে। ওয়েলকাম, টাটা, বাই বাই।